সুশীল সিংহ রায়। এই সুশীল সিংহ রায় প্রায় 90 বছর কাছাকাছি বয়স। বাগুইআটিতে আমি থাকি, বাগুইআটিতে 90 বছরের কাছাকাছি বয়স। ঠাকুরের এই আশীর্বাদ দণ্ডটি ভর করে ঠুকতে ঠুকতে হঠাৎ একদিন সকালবেলা আমার বাসগৃহে এসে হাজির। আমি ওকে দেখে বললাম, দাদা আপনি আমাকে ডাকলে তো আমি যেতে পারতাম, আপনি আমাকে ডাকলে তো আমি যেতে পারতাম। আজকে অমলেন্দু যখন শ্রীমদ্ ভগবত গীতা উদ্ধৃত করে উদ্গীত করেন, শ্রী শ্রী ঠাকুর ওকে একটু ইলাস্ট্রেট করেছেন, একটু স্লাইট ইলাস্ট্রেট করেছেন, করে বলেছেন প্রত্যেকটা কাজেরও বর্ণাশ্রম আছে, প্রত্যেকটা কাজেরও বর্ণাশ্রম আছে, শুধু বর্ণের বর্ণাশ্রম নয়, প্রত্যেকটা কাজেরও বর্ণাশ্রম আছে। যে কাজটা আমি করছি সেই কাজটা কি করে সেবা দেয়, সংরক্ষণ করে, উদ্বর্ধন করে, পরিচর্যা করে, পরিপূরণ করে, এই প্রত্যেকটি বিহিত সম্যক সঠিক পর্যালোচনা, পর্যবেক্ষণ, নিরীক্ষণে নির্ণয় করে নেওয়া একটা অভ্যাস যোগ। আজকে শীর্ষক বিষয় এরা কর্তৃপক্ষ যা নির্ধারণ করেছেন, আমি অনেকটা চলচ্চিত্রের মতন আমি শব্দের আলপনায় মানচিত্র আপনাদের চেতনার চৌখাটে আমি পরিবেশন করছি। আপনারা আপনাদের ঔদার্যে, মহার্ঘ বাদান্যতায় সূত্রে মণি গণাইবর মতন আপনারা মালাটা গেঁথে নেবেন। ঠাকুর এই কথা বলেছিলেন যে এটা আমার চরিত্রের মধ্য দিয়ে, আমার কাজের মধ্য দিয়ে, আমার সম্পাদনের মধ্য দিয়ে বর্ণাশ্রম আমার চরিত্রে জীবন্ত হয়ে ওঠে। প্রত্যেকটা কাজেরও বর্ণাশ্রম একটু ইলাস্ট্রেট করেছেন। কার ক্ষেত্রে? সতীর্থের ক্ষেত্রে, সতীর্থার ক্ষেত্রে, দীক্ষিতর ক্ষেত্রে, দীক্ষিতার ক্ষেত্রে। দীক্ষা নিলে কি হয়? এতক্ষণ প্রভাবতী এবং জানকীবাবুর কথা বলছিলেন, দীক্ষা নিলে কি হয়? এই জিজ্ঞাসা, কমন প্রশ্ন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে পূজনীয় ঋতিকাচার্যদেব কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য নিবেদন করে বলেছিলেন, ধর্ম করলে কি হয় ঠাকুর খুব একটা শব্দের মধ্যে উত্তর দিয়ে বলেছিলেন, কমন সেন্স গ্রো করে। একটা শব্দ বলেছিলেন, কমন সেন্স গ্রো করে, সাধারণ জ্ঞান বাড়ে। তারপরে প্রশ্ন করলেন, দীক্ষা নিলে কি হয় ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর দুটো আঙুল ইনস্ট্যান্ট তুলে বললেন, দুটো জিনিস ইনস্ট্যান্ট গ্রো করে। একটা হচ্ছে অবজারভেশন আর একটা হচ্ছে ফার্দারেন্স। একটা হচ্ছে পর্যবেক্ষণ আর একটা হচ্ছে তার ক্রমাগতি। অমলেন্দু বিজ্ঞানের অধ্যাপক। বিজ্ঞান চট করে কোনো কিছু বিশ্বাস করতে চায় না বিশ্বাস করতে। বিজ্ঞান প্রামাণ্য তথ্য চায়, বিজ্ঞান বাস্তবতা চায়, যার উপর দাঁড়িয়ে বিজ্ঞানের অগ্রগমন। তাই ভারতবর্ষের আর্য ঋষিগণ, ঋষি বলতে আমাদের শাস্ত্র উচ্চারণ করেছেন ঋষায় মন্ত্র দ্রষ্টারঃ, অর্থাৎ যারা সম্যকভাবে সবিকল্প এবং নির্বিকল্প সংকল্পের ভেতর দিয়ে সমস্ত বিষয়টাকে সম্যক পর্যবেক্ষণ করতে পারেন, তাকে ঋষি বলে চিহ্নিত করা হয়। ঋষায় মন্ত্র দ্রষ্টারঃ। এই ঋষিরা আমাদের কাছে এই পর্যবেক্ষণ এবং তার ক্রমাগতি সম্পর্কে বলেছেন, দেখাটা দু রকমের আছে, দু রকম। কিরকম? একটা হচ্ছে ওপর থেকে নিচে দেখা, আর একটা হচ্ছে নিচের থেকে ওপরে দেখা। বিজ্ঞান কোনো কিছু ডিসকভার করেনি, বিজ্ঞান ডিসকভার করেছে। বিজ্ঞান কোনো কিছু ইনভেন্ট করেনি, সৃষ্টি করেনি। বিজ্ঞান ডিসকভার করছে ওয়ান আফটার অ্যানাদার, কোনো কিছু ইনভেন্ট করতে পারেনি। এই যে অমলেন্দু কথা বলতে বলতে একটি বাচ্চা মেয়েকে বললো, তোমার নাম কেয়া? এই মাত্র বললো। এরকম আমাদের প্রত্যেকের সন্তানকে আমরা বাবা মা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত দেখে আমরা বুঝতে পারি। আমার স্বামীকে আমি পা থেকে মাথা পর্যন্ত দেখে বুঝতে পারি। হ্যাঁ, মিথ্যা কথা বলতে পারি, আড়াল করতে পারি, গোপন করতে পারি, চেপে যেতে পারি, কিন্তু একটা সময় ধরা পড়তেই হবে। কেন জানেন? অন্য বাড়িতে আমার বউ জন্মেছে, অন্য বাড়িতে অন্য রুচি, অন্য সংস্কার, অন্য শিক্ষা, অন্য পরিবেশ এসে লালিত, পালিত, পোষিত, বর্ধিত হয়েছে, কিন্তু ইহকাল পরকাল তার সমস্ত বাহিত জীবনকে সমর্পণ এবং নিবেদন করেছে আমার কাছে।
আমার 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 কুল, আমার কৃষ্টি, আমার বংশ, আমার মর্যাদা, আমার ঐতিহ্য সবকিছুকে স্মারক হিসেবে আমার প্রজন্মের মধ্য দিয়ে প্রবাহিত করে যাচ্ছে। একে মিথ্যা কথা বলা যায় না, যায় না, এর কাছে আড়াল করা যায় না। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এ কে জানো? জানো এ কে? চিন্ময়ী মা। স্ত্রী কে জানো? চিন্ময়ী মা। এই কথাটি বলেছে। এই প্রসঙ্গটা যখনই আমার মনের মধ্যে আসলো, তখন পাশাপাশি সমান্তরালভাবে একটা ছোট্ট ছবি আপনাদের কাছে তুলে ধরি। আপনারা ভেবে দেখবেন, দাঁড়িপাল্লা ওজন করে দেখবেন, দাঁড়িপাল্লায় মেপে দেখবেন। ঠিক এখন তো বিকেল অপরাহ্ন গড়িয়ে প্রায় সায়ংকালের কাছাকাছি পৌঁছচ্ছি। আমি শব্দের বর্ণনা পড়েছি, শব্দের মানচিত্র দেখেছি, শব্দের আলপনা দেখেছি, যেমন লেখা আছে তেমন বলছি। দুপুর গড়িয়ে গেছে, দুপুর গড়িয়ে প্রায় অপরাহ্নের দিকে এগোচ্ছে। এরকম একটি সময় দক্ষিণেশ্বর, খুব বেশি দূরে নয়, দক্ষিণেশ্বরে তক্তপোষটা এখনো আছে, সংরক্ষিত আছে এখনো। ওই তক্তপোষে স্বামী এবং স্ত্রী দুজনে পাশাপাশি শুয়ে আছেন। এদের সময়কাল কতখানি জানেন? কতদিন? আমরা তো 20 বছরের সেলিব্রেশন করি, দাম্পত্য জীবনের অ্যানিভার্সারি করি, আমরা 50 বছরের জুবিলি করি, দাম্পত্য জীবনে বিবাহ বার্ষিকী করি। ওদের দুজনের একসঙ্গে এক ছাদে এক খাটে পাশাপাশি শুয়ে থাকার সময়কাল কত জানেন? মাত্র 7 মাস কয়েকদিন, 8 মাস পূর্ণ হয়নি। তারপরে একজন থাকলেন সামনের নহবত, আর একজন থাকলেন ওই ঘরে। এই 7 মাস কয়েকদিনের মধ্যে একটি খণ্ড মুহূর্ত দুপুর গড়িয়ে অপরাহ্নের দিকে এগোচ্ছে। এরকম সময় বর্ণনা অনুযায়ী বলছি, ঠাকুর অবতার ও বরিষ্ঠায় কপালে এরকম হাত দিয়ে তক্তপোষে শুয়ে আছে। পায়ের দিকে মা শারদেশ্বরী, জগদম্বা, জগদ্ধাত্রী পায়ের তলায় একটু একটু করে হাত বুলিয়ে দিচ্ছে। আমি বহু বিশ্ববিদ্যালয়ে গেছি, অনেক বিশ্ববিদ্যালয়। আগামী 27 তারিখে আমি যাবো চট্টগ্রাম, ওখানে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলার কথা আছে। আমি 10ই ফেব্রুয়ারি যাব ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি অনেক বিশ্ববিদ্যালয়ে গেছি, অনেক ইউনিভার্সিটিতে গেছি। আমি অনেক বিদগ্ধ বিদুষী মায়েদের কাছে প্রশ্ন রেখেছি ওমেন্স লিভ, নারী স্বাধীনতা নিয়ে। আমরা অনেক আন্দোলন দেখেছি পৃথিবীতে, এমনকি শাখাওয়াতের আন্দোলনও আমরা দেখেছি, রোকেয়ার আন্দোলনও আমরা দেখেছি উইমেন্স লিভের পক্ষে। অনেক আন্দোলন দেখেছি, কিন্তু এই আন্দোলন কি করে উদ্বেলন সৃষ্টি করে এটা আমরা এখনো পর্যন্ত কনসিভ করতে পারি না, ধারণা করতে পারি না কেমন সে আন্দোলন। ছোট্ট ছবিটা আপনাদের কাছে বলছি। এত কঠিন জিজ্ঞাসা, এত কঠিন প্রশ্ন, একটা নিরক্ষরা, যিনি টিপসই দিয়ে মানি অর্ডার ফর্ম থেকে টাকা তুলতেন, সই করতে পারতেন না, মা শারদা, জয়রামবাটিতে যার জন্ম, যার আবির্ভাব, তিনি এত কঠিন গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন একটি নারী জাতি, একটি মায়ের পক্ষের প্রতিনিধি হয়ে তিনি এই প্রশ্নটি ছুড়ে দিচ্ছেন সমন্বয়াচার্যের কাছে। কি প্রশ্ন দেখো, আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করি। ঠাকুরের হাতটা কপাল থেকে নেমে আসলো, দুটো চোখ পায়ের তলে হাত বুলিয়ে দেওয়া ওই অস্তিত্বের দিকে দুটো চোখে স্থির হয়ে গেল। ছোট্ট শব্দ বললেন, হ্যাঁ হ্যাঁ করবে বই কি, নিশ্চয়ই করবে। এইবার কঠিন প্রশ্নটা ছড়ে দিয়ে বলছেন, আমি তোমার কি, আমি তোমার কি। এই কঠিন প্রশ্নটি ছুড়ে দিলেন মা শারদা। এত বড় প্রশ্ন পৃথিবীতে আর কেউ করেনি। আমাকে যদি এই প্রশ্ন করে, আমি বহু ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করেছি, হ্যাঁ আপনার বউ যদি 50 বছর সেলিব্রেশন করা হয়েছে, অ্যানিভার্সারি পালন করা হয়েছে, এই প্রশ্ন আপনাকে এরকম করে বলে, এই আমি তোমার কি, দাঁড়িয়ে আছো পাশে ড্যান্স করে বলে, আমি তোমার কি, আমি সঙ্গে সঙ্গে ঘুরে বলে বোকা কথা বলে না তো, পর্যাপ্ত পার হয়ে গেলে নাচপুতি হয়ে গেছে আপনার বউ, আর কি এক কাপ চা নিয়ে এসো, ব্যাস 1 সেকেন্ডে উত্তর শেষ, 1 সেকেন্ডে উত্তর শেষ। তিনি কি উত্তর দিলেন? তিনি হাতটা নামিয়ে চোখের দিকে স্থির করে দুটো হাত জোর করে ফেললেন, দুটো হাত জোর করে বলছেন, দেখো দেখিনি কি কাণ্ড, সকালে দুপুরে সন্ধ্যায়
এই হাতে ভবতারিণী হয়ে আমার পুজো নিচ্ছে, মালা পরছে, আরতি ঘোরাচ্ছি। আর এই ভর দুপুরে সাক্ষাৎ জগদম্বা জগদ্ধাত্রী হয়ে সেই আমার পদ সেবা করছে গো। তুমি যে আমার এই গো, তুমি যে আমার এইরকম একটা চিত্র যদি যদি কমলেন্দু যখন কম্প্যাটেবল ম্যারেজের কথা বলে, অমলেন্দু যখন কম্প্যাটেবল ম্যারেজের কথা বলে, এইরকম একটা চিত্র যদি আমার সংসারে আমি জীবন্ত করে তুলতে পারি, এই ভাবনা, এই চিন্তা, এই বোধ কাকে বলে? আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে দেখেছি যে কোনো শব্দ দিয়ে ওকে সন্তুষ্ট করা যেত না। বোধ সম্পর্কে আমরা খুব ক্যাজুয়ালি ইউজ করি, এই একটা বোধ নেই আপনার, আপনি কি করলেন, আপনার একটা বোধ কাজ করলো না, করলো না। ঠাকুর অনুকূল চন্দ্র বড় অদ্ভুত অদ্ভুত একটি অপার্থিব অলৌকিক অস্তিত্ব। তিনি বলছেন শোনা, শোনা, জানা, দেখা এবং বোঝা। শোনা, জানা, দেখা এবং বোঝা ইত্যাদির মিলিত সমাবেশ যে অনুভূতি সৃষ্টি করে তার নাম হচ্ছে বোধ। হ্যাঁ, বাড়তি সুবিধা তো আমাদের আছে, এটা আমাদের শোনা ছিল না। ঠাকুর বলছেন আই সি, আই ফিল, আই সি, আই ফিল, আই নো, আই লোকেট। হোয়াই লোকেট? লুক অ্যান্ড টেক অ্যাজ ইট ইজ। ঠিক যেমন আছে এটাকে তেমন ভাবে গ্রহণ করো, তাকে তেমন ভাবে বোঝো। সেটা কি করে বুঝতে হয়? বৈশিষ্ট্যকে বুঝতে হয়। বৈশিষ্ট্যকে না বুঝলে পরে এটা বোঝা সম্ভব নয়। আর বৈশিষ্ট্যকে বুঝতে গেলে পরে মেডিটেট করতে হয়। কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা, যে লেগে থাকাটা আমার বিক্ষেপ এনে দেয় কিন্তু ভেঙে দিতে পারে না। একটা কন্টিনিউইং প্রসেস আমার ভেতরে কাজ করতে থাকে। এই লেগে থাকার পর্যবেক্ষণ যদি আমার মধ্যে না থাকে, তাহলে অমলেন্দু এতক্ষণ বললো খুঁটো ধরে থাকা হবে না। এই কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে একটি সৎসঙ্গে গিয়েছিলাম, একটা ঘরোয়া সৎসঙ্গ। সেখানে গিয়ে একজন মায়ের সঙ্গে দেখা হলো। ওর ছেলের বিয়ে হয়েছে কিছুদিন আগে, আমাকে নিমন্ত্রণ পাঠ পাঠিয়েছিল, যাওয়া হয়নি। দেখা হয়েছে সৎসঙ্গে। আমরা হে আপনার ছেলে তো বিয়ে হয়েছে, বৌমা কেমন? প্রায় তো মাসখানেক হয়ে গেল, বৌমা কেমন? কোনো উত্তর দিল না, এরকম করলো। আমি বললাম হ্যাঁ, এরকম করলো। আবার মাসখানেক বাদে শাশুড়ি আসেনি, বৌমা সৎসঙ্গে এসছে। আর কি গো, তোমার শাশুড়ি কেমন? ব্যাস, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়, আর দরকার নেই ব্যাখ্যা করা। টিকা নিষ্প্রয়োজন, টিকা নিষ্প্রয়োজন। এইরকম একটি চিত্র, যে চিত্রটি আগে বললাম, আর পরবর্তী যে চিত্র কেমন হতে পারে, কি আসতে পারে, কেমন করে আসতে পারে, দোষকার, ত্রুটিকার, না জানার, অজ্ঞতার, ভুলের দায় কার? ডক্টর অ্যালেক্সিস ক্যারল, অন্যতম নোবেল লরিয়েট পৃথিবীর মধ্যে, তিনি উচ্চারণ করছেন বর্তমান সভ্যতার সবচাইতে বড় পাপ কি? সবচাইতে বড় পাপ কি? ডক্টর অ্যালেক্সিস ক্যারল পরিষ্কার ভাষায় উচ্চারণ করছেন, ইগনোরেন্স ইজ দ্য সিভিয়ার ক্রাইমস ইন দিস প্রেজেন্ট হিউম্যান সিভিলাইজেশন। অজ্ঞতার চেয়ে বড় পাপ পৃথিবীতে আর কিছু হয় না। বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বলছেন অজ্ঞতা কামস ফ্রম ইগনোর। আমরা যে ইগনোর করি, এটা করা উচিত, আর ছাড়ুন তো বসে, এটা বলা উচিত, আর ছাড়ুন তো বসে, আরে করা উচিত, ছাড়ুন তো বসে। এই ছাড়ুন তো করতে 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 একটা গল্প মনে পড়ে গেল। একটি মাস্টারমশাই, বুঝলেন, সেই মাস্টারমশাই এই ছাড়ুন তো করতে করতে কি করে হয়, মাস্টারমশাই বাড়িতে ঢুকে, সে বাড়ির স্কুলে পড়ায়, টিউশন করে, বাড়ির ছাত্রদের মানুষ করছে, নিজের বাড়ির ভিটেতে পা দিয়ে দেখতে ছেলেরা ভুল ইংরাজি পড়ছে। তখন সে বলে, বাবা ইংরাজি উচ্চারণটা ভুল হচ্ছে, ঠিক হচ্ছে না, এটা ঠিক করে কেটে কেটে সিলেবেল ভাগ করে করে উচ্চারণ করো, সিলেবেল ভাগ করে পড়ে একদম মুখস্থ হয়ে মাথায় গেঁথে যাবে। ছেলেটা সেটা বুঝে নিয়েছে। বেশ কিছুদিন বাদে সে মাস্টারমশাই, মানে বাড়ির প্রধান, মানে ওদের বাবা, বাড়িতে ওই দরজা দিয়ে ঢুকে উঠোনে পা দিয়ে বারান্দায় উঠতে গিয়ে দেখছি ছেলেরা লম্বা করে লাইন দিয়ে বারান্দায় বসে পাঠ করছে, এফ ইউ ফু, টি ইউ টু, আর ই রি, ফুটুরি। বাবা বলতে কেটে কেটে ভাগ করে করে পড়তে, বলে এফ ইউ ফু, টি ইউ টু, আর ই রি, ফুটুরি বলে চিৎকার করে মুখস্থ করছে। বাবা ওখানে গিয়ে বলছে, কি পড়ছো? বলে, বাবা একদম কেটে গেছে, তুমি যে বলেছো কেটে কেটে ভাগ করে করে পড়তে, এফ ইউ ফু, টি ইউ টু, আর ই রি, ফুটুরি। বলে, পোড়া কপাল, টেস্ট মারায় ফেলছে। আরে ওটা ফুটুরি না, ওটা ফিউচার, ওটা ফুটুরি না। আরে পোড়া কপাল রে, ফিউচারে কাটতে কাটতে টুকরা টুকরা করে একেবারে বাড়ি বার করে যাচ্ছে, পোড়া কপাল না।
ঠিক আমরাও ইগনোর করতে করতে আজকে এমন ইগনোরেন্সের মধ্যে পৌঁছেছি, বিয়ে কাকে বলে, বিয়ে কে করে, বিয়ে কেন করে। বিবাহের সঙ্গে কৃষি, শিল্প, আবহাওয়ার যোশীমঠ উত্তরাখণ্ডে বসে যাচ্ছে। যারা ভূ বিশেষজ্ঞ, যারা নির্মাণ বিজ্ঞানী বিশেষজ্ঞ, ওরা কি বলছে? এই যে অমলেন্দু প্রকৃতির ওপরে অত্যাচারের কথা বলছিলেন, এই অত্যাচার প্রকৃতির উপরে নির্মম ভাবে হয়েছে, আর এই নির্মম অত্যাচারের ফলে যোশীমঠ বসে যাচ্ছে। এই যে আমাদের বিলাস বাজারির ছেলে খড়গপুর আইআইটিতে থেকে কাজ করেছে দীর্ঘদিন, এই খড়গপুর আইআইটি একটি ছোট্ট প্রেডিকশন আছে, আগামী নিয়ার ফিউচারে অনেকগুলো জায়গা মানচিত্রের বাইরে চলে যাবে, অনেকগুলো জায়গা মানচিত্রের বাইরে চলে যাবে। কেন যাবে? আজকে বন্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, নদীর নাব্যতা নষ্ট করে ফেলছি, আমরা বালি তুলে নিচ্ছি। আজকে আমাদের পায়ের নিচের মাটির কন্টিনেন্টাল প্লেট ডিসইন্টিগ্রেটেড হয়ে গেছে, কন্টিনেন্টাল প্লেটের ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন হারিয়ে যাচ্ছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আর্থকোয়েক হতে পারে। কে করেছে? আমি। কি করে করলাম? বিদ্যা, বুদ্ধি, ধী, মেধাকে অর্জন করেছি এবং ব্যবহার করেছি। এইগুলো পেলাম কোত্থেকে? থ্রু ম্যারেজের পর থ্রু ইউজেনিক, প্রজননের মধ্য দিয়ে। আর ছাড়ুন তো বসে, অমলেন্দু এতক্ষণ বর্ণাশ্রমের কথা বলছিলেন, বিজ্ঞান, প্রজননের বিজ্ঞান বলছিলেন। সুশীল সিংহ রায় কথা দিয়ে শুরু করেছিলাম। খুব দ্রুত আমি আমার কথা শেষ করব, খুব দ্রুত, প্রার্থনার আগেই উপসংহার পর্বে পৌঁছে যাব। আর সেই সময় সুশীল সিংহ রায় আমার বাড়িতে এসে পৌঁছলেন। বিভিন্ন প্রসঙ্গ কথা বলতে বলতে উনি আমাকে বলতেন, জানো বাবা, হিমায়তপুরের ঠাকুরের কাছে বসে আছে। শ্রী ঠাকুরের কাছে যখন বসে আছি, বসে থাকার পর একটি দম্পতি ঠাকুরকে প্রণাম করে ওর নামে আঙুল তুলে নিন্দে করছে, ও এর নামে আঙুল তুলে নিন্দে করছে, মানে কর্তা গিন্নির নামে, গিন্নি কর্তার নামে। ঠাকুর তো কোনো রকমের সামাল দিয়ে দুজনকে পাঠালেন। তখন সুশীল সিংহ রায় আমাকে বলছেন, আমি ঠাকুরকে জিজ্ঞেস করলাম, ঠাকুর এইরকম হয় কেন, এরকম হয় কেন? ঠাকুর কোনো উত্তর দিলেন না। উত্তর না দিয়ে বলেন, এক কাম করেন, আপনি করে বলতেন, এক কাম করেন, আপনি এক্ষুনি সুভাষের বাড়িতে উইয়ের মার কাছে পৌঁছায় যান, ওইখানেই উত্তর আছে। আজকে যুগলবন্দির কথা বলছিলাম, ওখানে উত্তর আছে, ওখানে চলে যান। সুশীল সিংহ রায় এলগেন রোডে আসলেন, তখন প্রভাবতী দেবী ওখানে ছিলেন। আশ্রম থেকে গেছেন শুনে খুব আপ্যায়ন, অভ্যর্থনা, পাদ্য অর্ঘ্য দিয়ে যত্ন আত্মি করে উষ্ণ অভ্যর্থনার কথা, ওয়ার্ম রিসেপশনের কথা অমলেন্দু বলছিল। প্রভাবতীরা নর্মালি করেছেন। এর মধ্যে কাজের বর্ণাশ্রমকে খুঁজে পাওয়া যায়, এর মধ্যে পর্যবেক্ষণ খুঁজে পাওয়া যায়, এর মধ্যে ক্রমাগতিকে খুঁজে পাওয়া যায়। অভ্যর্থনা করে ওপরের তলার ঘরে নিয়ে বসে কথা বলতে বলতেই হঠাৎ বলে, একটু বসুন, আমি আসছি বলে নেমে গেলেন। প্রায় দীর্ঘ সময়, ঘন্টা দুয়েক পার হয়ে গেল। এই সময় পর মা যখন ওপরে এসছেন, বোসমা ওপরে এসছেন, তখন সুশীল সিংহ রায় জিজ্ঞেস করছেন, মা এত দেরি হলো কেন? খুব ক্যাজুয়ালি, খুব নর্মালি, খুব স্বাভাবিকভাবে বললেন, উনি আসছেন তো ওই জন্য। উনি মানে সুভাষের বাবা। কি করে বুঝলেন? আপনি তো আমার সাথে কথা বলছিলেন, আপনি তো আমার সাথে কথা বলছিলেন, কি করে বুঝতে পারলেন যে উনি এসছেন? উত্তরটা দিয়েছিলেন, ওর প্রত্যেকটা শব্দ আমি ধ্যান করি। ওর হাঁটা, ওর জিনিসপত্র রাখা, দরজা খোলা, দরজা বন্ধ করা, কোনো জিনিস টেবিল থেকে তুলে নেওয়া, ওর হাত নাড়া, পা নাড়া, প্রত্যেকটা শব্দ আমি ধ্যান করি। এটা শুনে যখন শ্রী শ্রী ঠাকুরকে হিমায়তপুরে বলছেন, ঠাকুর প্রভাবতী মা এই কথা বললেন, ঠাকুর এই হাতটা এই থাইয়ের ওপরে জোরে মেরে বলেছিলেন, এই সারা ওই জন্য ওই ঘরে সুবাস জমাইছে। এটা আমাদের পক্ষে একটা বিশেষ সুবিধা। আমরা যারা বিবাহ করে ফেলেছি আলাদা প্রশ্ন, যারা বিবাহ করেনি তাদের জন্য বাড়তি সুবিধে। আমরা সুখ যদি চাই, এই 5 কিলো সুখ দিন তো, এক ট্রাক সুখ পাঠিয়ে দেবেন তো, এই 5 লরির শান্তি বাড়িতে পাঠিয়ে দেবেন তো, খুব অশান্তি চলছে বাড়িতে, 5 লরির শান্তি পাঠিয়ে দেবেন, এই কয়েক বস্তা সুখ পাঠিয়ে দেবেন। এটা পাওয়া গেলে পরে ভালো হতো, পাওয়া যায়নি এখনো এটা ইনভেন্ট করা সম্ভব হয়নি। সুতরাং ঠাকুর অনুকূল চন্দ্র অত্যন্ত দত্তহীন ভাষায় আমাদেরকে বলছেন, কোনো কিছু শুনলে হবে না, তা শুনতে হবে কি করে পাওয়া যায়। আর শুধু শুনলেই হবে না, ঠিকটা করতে হবে। সুতরাং বিবাহের সঙ্গে কি সম্পর্ক, সদাচারের সঙ্গে কি সম্পর্ক, জীবনের সঙ্গে কি সম্পর্ক, এই প্রত্যেকটি বিষয়কে সেগমেন্ট ওয়াইজ, যেমন সেগমেন্ট বায়োপসি হয়, ঠিক সেগমেন্ট বায়োপসির মতন ঠাকুর আমাদের কাছে রিপ্রেজেন্ট করেছেন।
আর ছোট্টবেলা থেকে এটা দেখতে দেখতে একটা খণ্ডচিত্র বলছি। ঠাকুরের কাছে একদিন আমি বসেছিলাম। ঠাকুরের স্ত্রী ছোট মা এই যে খাটের যে চারদিকে চারটে ছত্রি আছে, যার উপর একটা টাঙানো আছে, ওই ডান দিকের ছত্রিটা ধরে ছোট মা দাঁড়িয়ে ঠাকুরের কথা শুনছেন। আপনাদের মতন এরকম অসংখ্য ভক্তজন ঠাকুরের পার্লার ঘরে বসে আছে। হঠাৎ ঠাকুর ডান দিকে ঘুরেই খুব ফিসফিস করে ছোট মাকে যেন কি বললেন, আমি শুনতে পাইনি কথাটা। আর যখনই বললেন ছোট মা করে জিভ বার করলেন, একদম ভুলে গেছি, এক্ষুনি করছি বলে চলে গেলেন। কিছুক্ষণ বাদে যখন চলে গেলেন, ঠাকুর সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করছেন, এই মানুষে ভুলে যায় কত দেখি। কত ব্যাখ্যা শুনেছি, অনেক ব্যাখ্যা শুনেছি, ঠাকুরকে সন্তুষ্ট করা যায়নি। শ্রী ঠাকুর বললেন, অশ্রদ্ধার থেকে। আমরা এইমাত্র বললেন শ্রদ্ধ সম্বর্ধনা দেবেন শ্রদ্ধ প্রণয় মজুমদার, এইসব কথাগুলো কোনো মানে হয় না। আমি প্রকৃত শ্রদ্ধেয় কিনা, আপনি আমার কাছে শ্রদ্ধেয় কিনা, আমার বাবা মা আমার কাছে শ্রদ্ধেয় কিনা কি করে বোঝা যাবে? ঠাকুর মনিয়ারের ডিকশনারি খুলতে বললেন। মনিয়ারের ডিকশনারি খুলে সদ্য প্রয়াত দেবীপ্রসাদ মুখোপাধ্যায় শ্রী ঠাকুরকে বলছেন, সৎ তালিবাস সরফলা খণ্ডত্ব, সৎ মানে হচ্ছে আশ্রয় এবং সেবা। তাহলে আমাকে যখন যে আদেশ নির্দেশ কথাটি বলা হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে সেই কথাটিকে আশ্রয় করে কি করে দ্রুত কাজটাকে করতে পারি, কি করে দ্রুত কাজটা শেষ করতে পারি, সেটা যদি করতাম, সেবা দিতাম, তার ফলকে আমি ধারণ করতাম, এই কাজটা করা হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলতে পারতাম। কিন্তু আমাকে করে বলতে হলো ভুলে গেছি। কেন? আমি যথার্থ শ্রদ্ধা করতে শিখিনি। তাহলে এই কাজের যে পর্যবেক্ষণ, এটা আমার জীবনে বাড়তি সুবিধে, এইটা আমার জীবনের বিশেষ সুবিধে। দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে এই রুটিন প্র্যাকটিস ইন মাই ডেইলি রুটিন লাইফ যদি আমি না করি প্রত্যেকটা বিষয়, তাহলে পরে আমার দীক্ষা কতটুকু আমাকে দক্ষ করবে জানি না। ঠাকুর বলছেন, দীক্ষা আছে, দক্ষতা নেই। জীবন আছে, তার জেল্লা নেই, এটা হতে পারে না। জীবন থাকলে তো জেল্লা থাকবে, দীক্ষা থাকলে তো দক্ষতা থাকবে। এটা রুটিন প্র্যাকটিসের মধ্যে পড়ে। দীক্ষা নেওয়া তো ছেলে খেলার ব্যাপার নয়। দীক্ষা নিলাম আর তার সংখ্যা বৃদ্ধি করলাম, তা হয় না। ঠাকুর অনুকূলচন্দ্র গুরুগিরি ব্যবসা করবার জন্য আমাদের কাছে আসেননি। তিনি পরিষ্কার ভাষায় আমাদের জীবন বিনির্মাণের জন্য কি কি করতে হয়, আমাদের জীবনের সুখ, ঐশ্বর্য, যশ, খ্যাতি, বৃদ্ধি, সুস্থ সামগ্রিকত্ব কি করে পেতে পারি, তার বিধি, বিজ্ঞান, ব্যাকরণ, প্রকরণকে আমাদের কাছে প্রদান করেছেন। এবং নিজের জীবন দিয়ে তাকে আচরণে বাস্তবায়িত করে তুলে দেখিয়েছেন। কেমন? ঠাকুরের ডান দিকটা প্যারালাইসিস হয়ে গিয়েছিল 57। ডক্টর ওকে বলেছিলেন 200 মিটার হাঁটতে প্রত্যেক দিন। ঠাকুর হাঁটছেন, পেছনে চেয়ার যাচ্ছে, ছাতা যাচ্ছে, জল, গাড়ু, গামছা সব যাচ্ছে সঙ্গে সঙ্গে। কিছু দূর গিয়ে স্প্যাজম হচ্ছে, এরকম করে সঙ্গে সঙ্গে চেয়ার দেওয়া হলো। ঠাকুর বসলেন, সবাই এরকম করে বাতাস করছে ঠাকুরকে। বাতাস করতে করতে সেই ঠাকুর এই বাতাস করতে করতে বলছেন, 200 মিটার আর কতদূর আইছি, আর কতটা বাকি, এই যে এইটুকু, কালকে হবে, আজকে আর হাঁটতে হবে, কালকে হবে। এই কালকে হবে সপক্ষে কত যাজন ঠাকুরকে করলো, সবাই প্রচুর যাজন করলেন সব ভক্তবৃন্দ ঠাকুরকে। ঠাকুর শ্রোতার মতন সবার যাজন শুনলেন। শোনার পর বলছেন, ওইখানে দাঁড়ায় দেখা তো কতটুকু। একজন দৌড়ে গিয়ে ওই জায়গাটা দাঁড়িয়ে, এইটুকু ঠাকুর, ওই বাঁশের খুঁটি পর্যন্ত এইটুকু, প্রায় এতখানি চলেই এসছে, ওটা কালকে করলেও হবে। ঠাকুর তাকে হেসে চেয়ার থেকে উঠে বললেন, চল কামটা সারে ফেলাই। ওই পর্যন্ত গিয়ে ফেরার সময় বলছেন, সংকল্প করা মানে জানিস তো, যা মানুষ ঠিক করে সেই পর্যন্ত যদি সঠিক সম্যক বিহিত না করে, আমার জীবনে কি ক্ষতি হতে পারে? ডুয়াল পার্সোনালিটি তৈরি হয়। আমার চিন্তা ছিল একরকম, কর্ম হলো আর এক রকম। এটা কি করে? ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট, and habit turn into instinct, and instinct is a condensed form of our character. এটি আমার জিনকে ইনফ্লুয়েন্স করে, এবং আমার জিনের ভেতর দিয়ে আমার স্ত্রীর কাছে আমার এই দ্বৈত সত্তা প্রেরিত হচ্ছে। আর আমার স্ত্রী, সঞ্জীব চ্যাটার্জির কথা বলছি, সঞ্জীব চট্টোপাধ্যায় শীর্ষেন্দু রাসের কথা ছিল, আসেনি, ওই রকমই একজন শব্দশিল্পী, সাহিত্যকর্মী সঞ্জীব চট্টোপাধ্যায় বলছেন যে, বুঝলেন এই স্বামী স্ত্রী মানে ছেলে আর মা বাস করতো ঘরের মধ্যে, মা আর ছেলে বাস করতো। আর এই মা আর ছেলে বাস করার পর অনেক খুঁজে পেতে একটা
মেয়েকে তো বউ মাফিসের বাড়িতে নিয়ে এসছি। আর ছেলে যখন অফিসে বেরোতো মা একটু গোঁড়াকু বাসতো, একটু দোক্তা খেত, পান খেত, আর বেরোবার সময় প্রত্যেক দিন মাকে এরকম করে ধরে বলতো, মা গোঁড়াকু আছে, দোক্তা আছে, পান আছে। আরে বাবা আছে রে, আছে আছে, না থাকলে তো বলবো। মা এরকম করে চুপ করে থুতনিতে হাত দিয়ে চুপ করে চুমু খেত, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতো। এই ছেলে বিয়ের পর প্রায় অষ্টমঙ্গলা পার হয়ে গেছে। অষ্টমঙ্গলা পার হওয়ার পর এই শীতকাল আসার একটু আগে ঘরের থেকে সিঁড়িটা উঠে গেছে, সেখানে ব্যালকনি। যখন বেরোচ্ছে মা তখন বলছে, বাবা বাবা আমার দোক্তা শেষ, গোড়াকু শেষ, পান শেষ, গোড়াকু না বাজলে হাগা হয় না, খুব অসুবিধা, পেটে গ্যাস হচ্ছে, তুমি একটু এরকম করে যখন ফেরে, এনেছো ভুলে গেছি, এনেছো ভুলে গেছি, রোজ এরকম চলছে, পরপর ভুলে গেছি ভুলে গেছি। হঠাৎ একদিনকে ওপর থেকে ছেলে হনন করে সিঁড়ি দিয়ে নামছে। এখন তো আর আমাদের সব ডাক নেই, আগে এরকম করে করে চুরি নাচিয়ে ডাকতো, এরকম করে ঝনঝন শব্দ তো তাকালো। আগে প্রকাশ্যে স্বামী স্ত্রী দেখা করার কথা বলা ছিল না, অনেক সময় এরকম করে ডাকতো, ইশারায় ডাকতো। আর এখন ওটা সব উঠে গেছে, হাই। এখন আমাদের কত সুন্দর ব্যাপার, আমরা সব মানুষ ছোট করে ফেলেছি, একদম ছোট করে ফেলেছি। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা একদম ছোট করে, বিরুষ্কা একদম ছোট করে দিয়েছে, বিরুষ্কা একদম পুঁটের মধ্যে নিয়ে এসছি সব। এই সব ছোট করে আমরা অ্যাপস করে দিয়েছি, অ্যাপস ছোট্ট করে নাম এরম করে দিয়েছি, সব ছোট করে ফেলেছি। সুতরাং ওখান থেকে যখন কর্তা নেমে যাচ্ছে, হাই এরকম করে তাকিয়ে বলো হাই, গায়ে এরকম করলে পরে খড়ি বেরিয়ে যাচ্ছে। অনুষ্কার দেখলাম নিভিয়া ক্রিম, প্লিজ প্লিজ আমার জন্য একটা। ওকে, চলে গেল, স্টিয়ারিং নিয়ে বেরিয়ে গেল, ফিরে এসে বলো হাই ডার্লিং, ছুটে আসলো, একটা নাইটি পরে, গাউনের হাউস কোট পরে ছুটে আসলো, এরকম ছুঁড়ে দিয়ে দিল নিভিয়া। মা পাশ থেকে বললো, আমার দোক্তা, আমার গোড়াকু, আমার পান, বলে বুঝলে গেছি। বলে আরে অষ্টমঙ্গলার পর একেবারে বইয়ের আঁচলে ভেড়া হয়ে গেছিস তুই। তখন ছেলে মাকে টুলের ওপর বসিয়ে বলছে, মা এটা টেকনিক্যাল ফল্ট। ঠাকুর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে বলেছিলেন টাটানগরে আপনাকে বলতে বলেছে, আপনি যাবেন ম্যাক্সিমাম সময় বলবেন। কৃষ্ণ তো বলছেন কতক্ষণ, 5 মিনিট। 5 মিনিট এটা তো ম্যাক্সিমাম সময়, যদি মিনিমামের মধ্যে করতে পারেন তবে তো কথাই নেই। বলে মিনিমাম কত, বলে 1 মিনিট। দেখবেন যত ছোট মাল তার দাম তত বেশি, ওই জন্য বলে ছোট, ওকে খুঁটো না। একটা আঁচিল খুঁটে দিয়ে ক্যান্সার হয়ে গিয়েছিল, চোখে দেখেছি দেওঘরে, বুঝতে পেরেছেন? ছোট জিনিস বেশি খোঁটা ভালো না। সুতরাং অল্প ছোটর মধ্যেই পরিবেশন করতে গেলে শক্তি লাগে, দক্ষতা লাগে, ক্ষিপ্রতা লাগে। আমারটা নেই, আমি অল্প সময়ের মধ্যেই শেষ করছি, এই সুবিধাগুলো আমরা পেতে পারি। এটা বিজ্ঞান সমর্থন করে। ইয়াস, পেনসিলভেনিয়া নিউরোমেডিসিন ডিপার্টমেন্ট, বইটার নাম হচ্ছে সায়েন্স, হেলথ অ্যান্ড রিলিজিয়ান। একজন ভদ্রলোক, তিনি একজন শ্রমজীবী মানুষ, তিনি ডক্টরের কাছে এসছেন। ডক্টরের নাম হচ্ছে ডক্টর নিও ওল্ড ম্যান। ওর কাছে এসছেন, এসে বলছে, হোয়াট ইজ ইউর প্রবলেম? বলছে, আমি একটা শ্রমজীবী মানুষ, আমি সব হাতুড়ি, ছেনি, স্ক্রুড্রাইভার, রেঞ্জ দিয়ে কাজ করি, ওইখানে কাজ করছি, আমার সেলফে মালপত্রের যন্ত্রপাতি এখানে রাখা আছে। আমি যখন ওখানে কাজ করতে গেলাম, একটা দরকার, এখানে আনতে গেলাম, ভুলে গেলাম কি আনতে এসছি। আবার যখন পেলাম, মনে করে পেলাম, যখন গেলাম কি কাজ করছিলাম, কতটুকু করছিলাম ভুলে গেছি। দিস ইজ মাই প্রবলেম। কি প্রেসক্রিপশন করলো প্যাডে জানেন? বললো ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ, এই দুটো হাফে স্ট্রেট মেরুদণ্ড সোজা করে দুটো হাত এরকম করে করে আপনি হাতে তালি দিয়ে কিছুক্ষণ কীর্তন করবেন। আমার ভাষায় বলছি, কীর্তন করবেন। তারপরে সেকেন্ড হাফে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে কিছুক্ষণ কীর্তন করবেন। রিপোর্ট আফটার ফরটনাইট, 15 দিন বাদে রিপোর্ট করবেন। 15 দিন বাদে যখন উনি এসছেন, তখন জিজ্ঞেস করছেন কেমন ফিল করছেন? বলে আগের থেকে অনেক বেটার। সমস্ত চিকিৎসক মহল একত্রিতভাবে ওকে বলছে, এটা কি প্রেসক্রিপশন করলেন আপনি? একটা ডক্টর হিসেবে এটা আপনি কি লিখলেন? উনি বলছেন, আমি ঠিকই লিখেছি। আমরা যখন সিরাপ বা সাসপেনশন প্রেসক্রিপশন করি, তখন বোতলের গায়ে লেখা থাকে শেক দ্য বটল বিফোর ইউজ। এই সিরাপটা খাওয়ার আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। বলি, আমার বাবা যখন আমাকে বাবার শরীর থেকে আমার মার শরীরে প্রেরণ করেছে, আমি ধীরে ধীরে 10 মাস 10 দিন পর মার শরীর থেকে ভূমিষ্ঠ হয়েছি, এই এত বড় হয়ে দাঁড়িয়ে আছি। আমি যদি আমাকেই জিজ্ঞাসা করি মর্নিং টিল নাইট, আমি আমাকে কতবার ঝাঁকিয়েছি? কতবার? হ্যাঁ, ঝাঁকিয়েছি।
অনেকবার ঝাঁকিয়েছি। এই যে ও টাকাও করেছে 2 নম্বরই পয়সা, এই যে ও চাকরি পেয়েছে ঘুষ দিয়েছে, এই যে ও বাড়ি করেছে চেরিংবাজি করেছে, এরকম করে ঝাঁকিয়েছি। আরে ও তো ভালো না, সংসার ভালো না, সুখ নেই, এরকম করে ঝাঁকিয়েছি, এরকম করে ঝাঁকিয়েছি, অনেকবার ঝাঁকিয়েছি। কারো প্রতিষ্ঠা ঈর্ষান্বিত হয়েছি, কারো নাম যশ খ্যাতিতে বুকের পাঁজরের তলে চিনচিন ব্যথা করেছে, কারো উন্নতি দেখলে পরে ঈর্ষা হয়েছে, হীনমন্যতা হয়েছে, এরকম ঝাঁকিয়েছি। কম ঝাঁকাইনি, অনেক ঝাঁকিয়েছি, কম ঝাঁকাইনি, অনেক ঝাঁকিয়েছি। একদিন চৈত্র বৈশাখ মাস শ্রী শ্রী ঠাকুরের কাছে বসেছিলাম। ওখানে দেওঘরে ঘূর্ণিঝড় হতো, এখন হয় কিনা জানি না। হঠাৎ একটা বাতাস এরকম কিছু ঘুর পাকিয়ে যেত, এরকম গিয়েই ফুট করে উড়ে যেত ওপরে, খড় পাতা কুটো সব ওর মধ্যে পাকে আবার কমে যেত। কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় হতো একটুখানি সময়ের জন্য। ঠাকুর একটা খোলা জায়গায় চৌকের ওপরে বসে আছে। হঠাৎ একজন লোক হেঁটে ঠাকুর প্রণাম করতে আসছে, ওরকম ঘূর্ণিঝড় হওয়াতে পট করে চোখের মধ্যে গিয়ে একটা কুটো পড়েছে। সে কুটোটা অনেক জলের ঝাপটা টাপটা দিয়েছে, এ করে যে বার করতে পারেনি। তখন সে সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে চোখটা এরম করে বলছে, দেখুন তো আমার চোখে কিছু পড়েছে কিনা, দেখুন তো চোখে কিছু পড়েছে কিনা। সে লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ একটা কুটো আছে। আস্তে 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 কুটোটা একটা রুমালের খুঁট দিয়ে বার করে দিল। ঠাকুর টোটাল সিনারিওটা দেখলেন, দেখার পরে বললেন, দেখেছিস শালা, মানুষের চোখ সব দেখতে পায়, মানুষের চোখ দুনিয়ায় কনে কি হচ্ছে সব দেখতে পায়, কিন্তু শালা চোখে যদি কুটো পড়ে চোখ আর তা দেখতে পায় না। চোখের মধ্যে যদি কিছু পড়ে চোখ আর দেখতে পায় না, এই চোখ সব দেখতে পায়, কিন্তু চোখে কিছু পড়লে সে আর দেখতে পায় না। এই চোখকে দেখার জন্য আমার সামনে কোনো পার্সনিফাইড লিভিং এক্সিস্টেন্সের নাম হচ্ছে গুরু। এই এমনতর একটি ব্যক্তির সান্নিধ্যে থেকে যখন তার নির্দেশাবলীকে আমি এক্সারসাইজ করব, তখন একটু 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 করে চোখকেও দেখতে পাবে। ঝাঁকাতে শিখবো। শ্রীমদ্ ভাগবত আমাদেরকে বলেছেন, বাস্তবা মাত্র বস্তু শিবদাম পাশ্চাতি বস্তু সূক্ষ্ম। ঠাকুর অনুকূল চন্দ্র শ্রীমদ্ ভাগবতের এই শ্লোককে আরো সরলীকরণ করে বলছেন, সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সফল অনুভব, ক্ষিপ্র স্মৃতি চিন্তা কর্ম ধ্যানেরই বিভব। যে চিন্ময়ী মা বলা হচ্ছে স্ত্রীকে, আমি কয়েকটি কথা বলে যাচ্ছি, আপনারা এই কথাগুলো শুনুন। ইচ্ছে হলে এক্সারসাইজ করবেন, ইচ্ছে না হলে এই পুষ্করিণীর মধ্যে ফেলে দেবেন। আই অ্যাম নট হকার, আই অ্যাম নট সেলসম্যান অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এক সৎসঙ্গ। জীবনকে যদি উপভোগ করতে হয়, জীবনকে যদি ভোগ করতে হয়, জীবনকে যদি অগ্রগমন করাতে হয়, নানা পন্থা বিদ্যাদয় ও নায়। যে কোনো ফিজিশিয়ানকে জিজ্ঞেস করবেন, যে কোনো ফিজিশিয়ানকে জিজ্ঞাসা করবেন, আমি যে কথাগুলো বলে যাচ্ছি এ কথাগুলো শুনবেন। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে অ্যান্ড্রয়েড ফোন আছে। আমার বাড়ির ছেলেকে এই যে উৎসবে এসছি, আমরা যদি আগ্রায় যাই, দিল্লি আগ্রা গেলাম, আগ্রা থেকে ফিরলাম, আমরা একটা ছোট্ট তাজমহল নিয়ে ফিরি, রেপ্লিকা। এটা কি আগ্রা গিয়েছিলাম, এই যে তাজমহল। বৃন্দাবন গেলে একটা চিহ্ন নিয়ে ফিরি, বৃন্দাবন গিয়েছিলাম, এই যে চিহ্ন। রাজস্থান গেলে জয়সলমীরের পাথর নিয়ে এসে, যে রাজস্থান গিয়েছিলাম, জয়সলমীরের স্টোন। এখানে এই উৎসবে এসে দীনবন্ধু সাঁতরা তিনি এই জমি দান করেছেন। এখানকার গুরু ভাইরা আপনাদের কাছে হাত পেতে ভিক্ষা করে খেটে খুঁটে দিনভর এই উৎসব করছেন। এখান থেকে যখন ফিরবেন, কেউ যদি জিজ্ঞেস করে, আরে ওখানে তো গেলেন, দিনভর খিচুড়ি খেলেন, খ্যাটন দিলেন, বড় বড় কথাবার্তা শুনলেন, কি নিয়ে আসলেন দেখাতে পারেন কি নিয়ে এসছেন? হ্যাঁ দেখাতে পারি, আমি বলছি শুনুন, দেখাতে পারেন। আমি 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 আজকে রাত্রিবেলা আমার বাড়িতে গিয়ে আমার বউকে, আমার ছেলে মেয়েদের ডেকে আমি তো এটা বলতেই পারি, শোনো, আগামীকাল যখন সকাল হবে, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে এই যে ভদ্রলোককে আমরা পা না ছুঁয়ে হাঁটু মোড়ে একটা প্রণাম করব। হঠাৎ কোনোদিন তো করিনি, বেটার লেট দ্যান নেভার। করবো না তা তো নয়। আমরা উৎসবে গিয়েছিলাম, এই প্রণাম করার মধ্য থেকে এই ভদ্রলোক, এই বংশের, এই কুলের, এই রক্ত বর্ণ গোত্রের স্মারক ধারক বাহক, ইনি আমাকে স্বীকৃতি দিয়ে এই বাড়ির কুলবধূ করেছেন। এর স্মারক হচ্ছে তোমরা। আমরা যদি উচ্চে অবজ্ঞা করি, শ্রেয় আনত না হই, তোমাদের বাচ্চা কাচ্চাগুলো জীবনে শিখতে পারবে না। এবং আমার দেশ উত্তরাখণ্ডের যোশী মঠের মতন একদিন গোটা দেশটা আস্তে আস্তে মানচিত্রের বাইরে চলে যাবে। সমস্ত গণজীবন
সমস্ত সমষ্টি জীবন একদিন আস্তে আস্তে বসে যাবে। একে বাঁচাবার জন্য, তোলার জন্য এখন থেকে ডু ইট নাও, এখন থেকে এটা করো। উৎসব থেকে এটা নিয়ে এসছি। উৎসব কি করে? শ্রেয়কে সৃজন করে। উৎসব কি করে? গণসংহতি সমাবেশকে সৃষ্টি করে। উৎসব কি করে? মহৎ জিনিসকে ইন্টিগ্রেট করে। আজকে এইটা আমি উৎসব থেকে নিয়ে এসছি, করো। নাম্বার 2, অ্যান্ড্রয়েড মোবাইল ছেলেকে দিয়ে বলুন 7 দিন সকালবেলা বাবা ঘুম থেকে উঠে যখন বিছানা থেকে মাটিতে পা দেয়, ভিডিও রেকর্ড করো। যখন বাড়িতে ফিরে আসে ভিডিও রেকর্ড করে, মনিটর করো, এডিট করো। বাবা এই সময়কালের মধ্যে কখন কোন সময় কি কি জিনিস ব্যবহার করে, কি কি কাজ করে। বাবা যখন বাড়ি থেকে বিছানা থেকে মাটিতে পা দেবে, সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে বাবার ব্রাশ পেস্ট লাগিয়ে দাও, বাবার সাবান ঠিক করে দাও, বাবার টয়লেটে গেলে কি গামছা জামা কাপড় সব ঠিক করে দাও। যখন আমি কি করি আমাকে ভিডিও রেকর্ড করে আমার কাজের মধ্যে তোমার সময় যতটুকু পাবো, ব্রেনকে বিজনেস দাও। তুমি সেখানে কিচেনে পৌঁছে গিয়ে অথবা ঘরে পৌঁছে গিয়ে আমাকে কখন কি প্রয়োজন এইটুকু পুত্র হিসেবে আমাকে পরিচর্যা করো। মোবাইলে 7 দিন রেকর্ড করবেন, দেখবেন সিনারিও বদলে গেছে, ফিজিক্যাল ফেনোমেনা বদলে গেছে, আনন্দ স্ফুরিত হচ্ছে। না বলিতে কাজ বুঝিয়া করে, সেই তো সে বক নাম। পুত্র কাকে বলে? ঠাকুর অনুকূল চন্দ্র পরিষ্কার ভাষায় বলছেন, আমার ছোট্টবেলায় আমার মা আমাকে যেমন করে পরিচর্যা করতেন, আমার বাবা আমাকে যেমন করে সংরক্ষণ করে উদ্বাহ করতেন, উদ্বর্ধন করতেন, বড় হয়ে আমি যদি মা এগুলো জল দিত, আরে বাবা এই কাজটা করে দিত, আরে এটা যদি বলতে হয় চাকর করে দেবে। আজকাল আরবান কোম্পানি আছে, আরবান কোম্পানিতে ফোন করে বললে আমার এই লাগবে, ওদের প্রোগ্রাম দিয়ে দিলে পরে ওরা বাড়িতে এসে টাকা দিয়ে দিয়ে পরে সব কাজ করে দিয়ে চলে যাবে, সব কাজ করে দেবে আরবান কোম্পানি। এই জন্য আমার বিয়ে করার দরকার নেই, আমার ছেলেপুলের দরকার নেই। তাহলে পুত্র কাকে বলে? নার্চার, নারিশমেন্ট, সার্ভিস। এই প্রত্যেকটা জিনিস বলার আগেই বুঝতে হবে, আর বুঝে বুঝে সেগুলো করতে হবে। যখন করবে পুত্রার্থে ক্রিয়াত ভার্যা, তখনই যথার্থ পুত্র পদবাচ্য হবে। ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, যদি এগুলো কেউ না করে তাহলে পুত্র তার সংজ্ঞাকে হারিয়ে ফেলবে। পরিষ্কার উত্তর, অনলি এ ভেজিটেবল এন্টিটি। সুতরাং আজকে উৎসব থেকে আমি এইটা নিয়ে যেতে পারি, আমি আগামীকাল আমার সংসারে এটাকে প্রয়োগ করতে পারি, প্রবর্তন করতে পারি। আর করলে পরে 3 মাস সময় আমি বলছি, আজ হচ্ছে 23শে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। 23শে এপ্রিল দাঁড়িপাল্লা ওজন করে দেখবেন, সন্ধে যেই হয়ে যাবে আমরা সারাদিন কাজ করার পর এরকম করে পা লম্বা করে ছড়িয়ে দিয়ে বলে টিভিটা খুললো, গাঁটছড়া, ধুলিকণা, আলতাফড়িং পরপর সব চলতে শুরু করে দিল। দেখুন কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধে নেই। ওর মধ্যে থেকে 5 মিনিট সময় বার করে নিন। 5 মিনিট সময় বার করে সাদা একটা চাদর মাথায় দিয়ে স্ট্রেট হয়ে বসে মোবাইলে অ্যালার্ম দিয়ে 5 মিনিট, যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য তারা বীজনাম জপ করবেন, যারা অন্য কোনো গুরুদেবের শিষ্য গুরুদেবের বীজনাম করবেন। অমলেন্দু ওমের কথা বললেন, যারা কোনো নাম জপ দীক্ষা গ্রহণ করেন তারা ওম জপ করবেন। 3 মাস করে দেখুন, আপনার সেলুলার ইলাস্টিসিটি বেড়ে যাবে, ক্যাভিটি বেড়ে যাবে। আর ঠাকুর বলছেন ধ্যানে মানুষকে কি করে? ধীর, স্থির এবং গ্রহণক্ষম, আমার রিসেপটিভ ক্যাপাবিলিটি বাড়তে শুরু করবে। 3 মাস পর আর আমাকে বলতে হবে না নাম করলে কি হয়, ধ্যান করলে কি হয়। শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য, সামীপ্য, সংসর্গের মধ্য দিয়ে এইগুলো আমি অ্যাচিভ করতে পারি। অ্যাচিভ করব কি করব না এটা আমার উপর নির্ভর করবে, যেহেতু আমার জীবন, আমার কর্ম, দুর্ভোগ, সম্ভোগ, উপভোগ সেটাও আমার সিদ্ধান্ত, আমাকে গ্রহণ করতে হবে। সৎসঙ্গ উৎসব থেকে সমস্ত বিশ্ববাসীর জন্য আজকে 23 জানুয়ারি ভারত নির্মাণ যজ্ঞের অন্যতম সমিত, অন্যতম আহুতি, ভারত নির্মাণ যজ্ঞের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অন্যতম রাজনৈতিক শিষ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন। কি বার্তা! নিভৃত অস্তিকায়নে ঠাকুরের সঙ্গে শেষ কথোপকথনটুকু শোনা গিয়েছিল। সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি হিসেবে পাবনা কংগ্রেস কনফারেন্সে যাওয়ার আগেই তিনি কংগ্রেস নেতৃবৃন্দকে বলেছিলেন, আমার বাবা মায়ের গুরুদেবকে আগে দর্শন করে প্রণাম করে তারপর সিরাজগঞ্জ কংগ্রেস কনফারেন্সে যাব। এবং সেইখানে গিয়ে তিনি সাষ্টাঙ্গ প্রণামের পর তার আগে ঠাকুর একটা চেয়ার দিয়েছিলেন,
উনি চেয়ারটা সরিয়ে দিয়েছিলেন, দিয়ে মাটিতে বসে বলেছিলেন, আমার বাবা এবং মায়ের গুরু আপনি, আমি আপনার সামনে চেয়ারে বসতে পারি না। আজকে আমার ছেলেই, সেদিনকে গিয়েছিলাম একটা জায়গায়, আমি বলছিলাম ইষ্টভীতি করার পরে মাকে বাবাকে রোজ প্রণাম করবেন, আর মা বাবাকে রোজ প্রণাম করে ইষ্টভীতির মতো পিতৃভীতি মাতৃভীতি দেবেন, এইসব কথা বলছিলাম কথার মধ্যে। হঠাৎ সৎসঙ্গ শেষ হয়ে গেছে, বসে কথা বলছি, হঠাৎ আমার সামনে যে ভদ্রলোকের সাথে কথা বলছি পকেটে টুমটুম করে বেজে উঠলো। উনি এরকম করে পকেট থেকে মোবাইলটা এরকম করে দেখে হাসলেন। আর হাসলেন কেন? বলে আপনার কথা শুনে আমার ছেলে আমাকে প্রণাম করলাম। ছেলে তো সামনে দাঁড়িয়ে আছে, এই তো আপনার ছেলে এখানে। বলে না, মোবাইলে মেসেজ করে প্রণাম দিল। আমি তার মানে নিচে হলে না কেন? বলে টাইট জিন্স পরেছে না, নিচে হলে এখানে ফেটে যাবে, পাছা বেরিয়ে যাবে, ওই জন্য মোবাইলে প্রণাম দিয়ে দিলাম। সুতরাং এইরকম একটি ক্ষেত্রে দাঁড়িয়ে এখনকার ছাত্র, এখনকার সন্তানের পুত্রের যে চেহারা, সুভাষচন্দ্রের একথা স্মরণ করতে হয়, ঠাকুর কি বেশি জিনিস দিয়েছেন, কি বাড়তি সুবিধা পেয়েছে। তিনি চেয়ারটা সরিয়ে দিয়ে বলেছিলেন, আপনি আমার বাবা এবং মায়ের গুরুদেব, আমি আপনার সামনে উচ্চ আসন সমান আসন গ্রহণ করতে পারি না। তিনি সাষ্টাঙ্গ প্রণাম করেছিলেন। শেষ যেটুকু নিভৃত রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল, শেষ যেটুকু কথা বেরিয়ে আসার সময় শোনা গিয়েছিল, সুভাষচন্দ্র শ্রী ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর আপনি যা বলছেন তা সর্বত প্রকারে সত্য, কিন্তু আমি এতদূর এগিয়ে গেছি, এখান থেকে ফিরে আসা আমার পক্ষে এখন হয়তো আর সম্ভব নয়। ঠাকুর বলেছিলেন, আমি যা বললাম সুভাষ, এটা যদি সম্পাদন করা সম্ভব হয়, আগামী 30 বছরের মধ্যে ঝাঁ চকচকে কিছু ছেলে আমরা পেতে পারি, যার কাঁধের উপরে দেশ এবং বিশ্ব নির্ভর, নির্ভয় এবং নিশ্চিন্ত। আমার উপসংহার পর্বে বলছি, কি বার্তা সৎসঙ্গ দিতে চায়, আর কি পরিস্থিতি এখন চলছে, যারা এই কথা শোনার পর লম্বা কুকুরের মধ্যে একটা ঢেউ তুলে দিয়ে আমরা চলে যাবো, ছাড়ুন সব কথা, বড় বড় কথা ছেড়ে দিন, কোনো অসুবিধে নেই, কাউকে জোর জবরদস্তির ব্যাপার নেই। এখানে একটা গল্প বলি, মনে রাখবেন, আমি গেছি একটা বাড়িতে, ওই বাড়ি রিয়েলি, আমি বম্বে মালাবার হিলসে গিয়েছিলাম, যার বাড়িতে ওরকম বাড়ি আমি এখনো পর্যন্ত দেখিনি। যেমন তার বাড়ি, তেমন তার দেওয়াল, তেমন তার সোফা, তেমন তার কালার, তেমন তার মেঝে, সব কিছু ইউনিফায়ার, সব কিছু সমন্বিত। আমি ওই সোফাতে বললে এখানে বসুন, আমি সোফাতে এরকম করে বসেই প্রায় কোমর পর্যন্ত ভ্রুত করে ডুবে গেছি। ডুবে এরকম স্প্রিংয়ের মতো এরকম করে দুলতে দুলতে বললাম, বাপরে বাপ, ওরে বাপ, এত বড় দামি সোফায় বাপের জীবনেই প্রথম বসলাম, কোনোদিন এরকম সোফাতে আমি বসিনি। সঙ্গে সঙ্গে সেই বাড়ির যিনি গৃহিণী, অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, মনোবৃত্তানুসারিণী, গৃহলক্ষ্মী, কুলবধূ, তিনি কাপড়ের খুঁটটা এরকম করতে করতে বলেন, ভালো লেগেছে? আমি হ্যাঁ ভালো লেগেছে। আমি হ্যাঁ ভালো, মানে বাপের জীবনে প্রথম দেখলাম, ভালো লাগবে না? সব আমি একা একা করেছি। দেয়ালের রং আমি অসাধারণ, মেঝে এমন অপূর্ব, ফার্নিচারের তুলনা হয় না, বলার ভাষা নেই আমার, অপূর্ব। সব আমি একা একা করেছি, জানেন, সব একা একা করেছি। তাই নাকি? হ্যাঁ, শুধু এগুলো, এই সমস্ত মিস্ত্রিদের সাথে কমিউনিকেট করা, দুটো ছেলে আমার, দুটো ছেলেকে কোচিংয়ে নিয়ে যাওয়া, সাঁতারে নিয়ে যাওয়া, ছবি আঁকে নিয়ে যাওয়া, জিমে নিয়ে যাওয়া, পড়াশোনা করতে নিয়ে যাওয়া, কলেজে স্কুলে ছাড়া, সব আমি একা একা করেছি। জানেন, চাফি খাবেন? আমি কি খাবো? চাফি? চাফি আবার কি? সে তো কোনোদিন শুনিনি। মানে চায়ের অর্ধেকটা, কফির অর্ধেকটা, দুটোকে চা আর ফি একসাথে করে চাফি। চাফি খাবেন? আমি বাপের জীবনে খাইনি, যদি দেন তো খেয়ে নেবো, অসুবিধা নেই কিচ্ছু। হ্যাঁ চাফি খাবো, তাহলে আনি। বলে ওইটুকু গিয়েই পেছনে ফিরল। আর কিছু বলবেন? না না, আপনি তার তো প্রশংসা করলেন, যার জন্য করলাম, যার এখানে ঘুরপক খাচ্ছে না, মন পেলাম না, এরকম ব্যাক গিয়ারে এরকম করে দেখে বলো, মন পেলাম না, আমি চলে গেল। কিছু দূর গিয়ে থেমে বলো, চিনতে পারলো না, জানেন, ফুরুত করে আঁচল দিয়ে চোখের কোলটা মুছে ফ্রেশ করে চলে গেল। তার 5 মিনিট বাদে ওর বর মানে স্বামী, সে ঢুকে আমার উল্টো দিকে সোফাতে ঠ্যাঙের ওপর ঠ্যাং এরম করে তুলে হাত দুটো পেছনে হেলান দিয়ে বলল, আমার নিন্দে করছিল বুঝি? আর না না, একদম না। আরে হ্যাঁ হ্যাঁ, এই বুঝলাম না, হ্যাঁ এগুলো সব বলেছে। আচ্ছা, আপনি মহাভারত দেখেছেন? বিআর চোপড়া? হ্যাঁ, দূরদর্শনে দেখেছি। আচ্ছা, মহাভারতে হস্তিনাপুর রাজসভায় যখন দুঃশাসন ফাড় করে দ্রৌপদীকে চরকির মতো ঘোরাচ্ছে, কাপড় টেনে নিচ্ছে, পেছন থেকে যদি শ্রীকৃষ্ণ সাপ্লাই না দিত কি হতো? আর সর্বনাশ হয়ে যেত, একেবারে সর্বনাশ। আমার বউ যে সকাল থেকে চরকির মতো ঘুরছে, এই করেছে সে করেছে বলে যাচ্ছে, আমি যদি সকাল থেকে এই সাপ্লাই না দিতাম, বউ চরকির মতো লাকড়ির মতো ঘুরতে পারতো? একদম না দাদা,
চিনতে পারলো না, মন পেলাম না। হঠাৎ দেখে এই হাঁটুর ওপরে ওদের দুটো বাচ্চা এসে বসে, বাপের এখানে একটা চুপ করে চুমু খেলো, এখানে একটা চুপ করে চুমু খেলো। বলছে বাবা আমি ছেলে বুঝি? বলছে হ্যাঁ। কি নাম? বললো নাম, এর নাম হচ্ছে বুলেট আর এর নাম হচ্ছে রকেট। বা বিউটিফুল, হ্যাঁ একটা উড়বে একটা ফাটবে। যখন উড়বে আর ফাটবে তখন বুঝতে একটু অসুবিধা হবে না যে নামকরণের তাৎপর্য। শেষে ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বলে দিয়েছেন, নামকরণ করার সঙ্গে সঙ্গে ঐতিহ্য, রক্ত, বর্ণ, বংশ, গোত্র, পিতৃপুরুষ, আমার বাপ, বড় বাপ সব আমার নামের মধ্য দিয়ে, আমার আচরণ, চলন, চরিত্রের মধ্য দিয়ে চিত্রিত হতে হতে এক চালচিত্র তৈরি করবে। আমরা বুঝতে পারিনি। আমার শেষ কথা, সময় প্রার্থনার সময় সমাগত। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সৎসঙ্গ এবং এই কর্তৃপক্ষ, উৎসব কর্তৃপক্ষ সমস্ত বিশ্বের কাছে কি বার্তা দিতে চায়, কি আমাদের উত্তর, কি আমাদের বার্তা, সমস্ত অস্তিত্বের কাছে আমাদের কি বার্তা, সৎসঙ্গ কি বলতে চায়, আমাদের আন্দোলন, এই আন্দোলন, কি বার্তা দিতে চায়। শুনুন, একটি গল্প দিয়েই আমার কথার ইতি টানব। একটি গ্রামের মধ্যে আমরা তো শুনলাম অনেকে গান টান করলেন, এরকম একজন গায়ন ছিল, বিভিন্ন জায়গায় গান গেতে যেত। হঠাৎ বেনারস থেকে এক পণ্ডিত মশাই এসছেন, এসে বললেন যে এই গ্রামে একটু শাস্ত্র নিয়ে আলাপ আলোচনা তর্ক করতে চাই, কেউ আছে? বলে হ্যাঁ হ্যাঁ। একজন গান গেত, সেই গায়নকে হাজির করে বলছে আমরা তো লেখাপড়া জানি না, তুই একটু পণ্ডিতদের সাথে কথা বল। সে যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, উঠোনে নেমে দেখছে একটা মাচার ওপরে একটা এরকম বড় লাউ ঝুলছে। সে লাউটা দেখে পণ্ডিতের সামনে গিয়ে বসে বলছে, পণ্ডিত মশাই, বল তুই তো মূর্খ, তুই আগে বল, তুই তো বেটা মূর্খ, তুই আগে বল। বলে কি বলবো, বলুন এর মানে কি? বলে কি? বলে লাউ ফলিতং। হ্যাঁ, লাউ ফলিতং। আরে লাউ ফলিতং এই শব্দ তো কোথাও শুনিনি, কোনো শাস্ত্র, সংহিতা, পুরাণ, উপনিষদ, বেদের মধ্যে খুঁজে পাইনি। সে উত্তর দিতে পারলো না, তার গ্রামে ফিরে, তার জায়গায় ফিরে গেল। বন্ধুরা জিজ্ঞেস করলো কি হলো, কি বললো? বলে আরে সে কথা পরে, আগে বললো লাউ ফলিতং শব্দটা কোথায় আছে। শুনে তার দ্বিতীয় বন্ধু, পণ্ডিতের বন্ধু, আবার ওই গ্রামের মধ্যে ফিরে এসছে। এসে আবার ওকে সবাই এগিয়ে দিয়েছে, আবার একই প্রশ্ন করেছে, বলুন পণ্ডিত মশাই মানে কি? দ্বিতীয় পণ্ডিতকে বলে কি? বলে লাউ ফলিতাং। যেই না বলেছে, বলার সঙ্গে সঙ্গে ডান হাতে সজোরে সপাটে ঠাসিয়ে গালে একটা চর মারতে, ঠাস করে ওখানে ধুলোর মধ্যে পড়ে গালে হাত বুলিয়ে বলছে, পণ্ডিত মশাই মারলেন কেন? বলে হতভাগা, ওরে হতভাগা, আগে লাউ ফলিতং, আগে গর্ত খুঁড়িতং, বীজ পুঁতিতং, সকাল বিকেল দুবেলা নিয়ম করে জল ঢালিতং, ধীরে ধীরে অঙ্কুর হইতং, ফুল ফলিতং, হতভাগা শেষে গিয়ে লাউ ফলিতং।